ভালো লাগছে রঞ্জাকে। ভালো করে প্যারেড করবে। কেমন করে করবে? জয় হিন্দ No, বলবে না কেন? I will just walk. ইউ উইল জাস্ট ওয়াক। ঠিক আছে, যেমন করে টিচাররা ওয়াক করবে তেমনি করে করবে। কি ভালো লাগছে রঞ্জা তোকে। ওয়েলকাম ব্যাক সবাইকে আবার নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে চলে এসেছি লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলের নতুন আরেকটা ব্লগে। এখন বুধবার, সকাল বাজে প্রায় 7:30। এখন রণ একদম দেখতে পাচ্ছেন দেশি পোশাকে রেডি হয়ে গেছে, কারণ ওদের স্কুলে আজকে অনুষ্ঠিত হতে চলেছে মাল্টিকালচারাল নাইটস। যদিও এখন দিনের বেলা, কিন্তু দিনের বেলাটা স্কুলে এই সবাই নিজের নিজের দেশের ড্রেস পরে আসবে, স্কুলে একটা প্যারেড হবে। আর রাত্রেবেলায় হচ্ছে মেন প্রোগ্রাম, যেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে নানান রকম স্টল দেওয়া হবে। সেই দেশের পোশাক আশাক, খাবার, সংস্কৃতি সমস্ত কিছু সেখানে স্টলে দেখানো হবে। তো যাই হোক, তুহিন কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে, তাই আজকে আমার ডিউটি পড়েছে। এখন ছোটটাকে যাচ্ছি বাস স্টপে ওকে বাসে চাপানোর জন্য। চলো। অফিসিয়ালি কিন্তু টেক্সাসে বসন্ত চলেই এসেছে। আর বসন্ত পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার যেরকম হয়, চারিদিকটা একদম সুন্দর ফুলে সব সেজে উঠেছে। এগুলো না হয় ধরুন ওই হোয়া থেকে এসে লাগিয়ে গেছে গাছগুলো, কিন্তু বাদবাকি যে গাছগুলো ইতিমধ্যে রাস্তার এপাশ ওপাশ লাগানো আছে সবই কিন্তু এখন ফুলে ভরে আছে। আর শুধু ফুলের সৌন্দর্য দেখলেই তো হবে না, তার সঙ্গে চারিদিকে এত এখন পোলেন ছড়াচ্ছে। সবারই শুনছি বাড়িতে কিছু না কিছু সর্দি কাশি লেগেই রয়েছে। তো যাই হোক, রনর স্কুল বাস তো ইতিমধ্যেই চলে এলো। এবার ওকে বাসে চাপিয়ে চলুন বাড়ি ফিরি। বাড়িতে প্রচুর কাজ আছে, আর আজকে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার অনেক দিন ধরে যে কাজটা বাকি রয়েছে সেটাই করা। তো ওয়েদার টেক্সাসের আপাতত একটু ঠান্ডার দিকে, কখনো কখনো রোদ ভালো দিচ্ছে, আবার কখনো বৃষ্টি, এই মিলিয়ে মিশিয়েই চলছে। সদ্য সমস্ত গাছগুলো এখন চারা গাছ বেরিয়েছে, আর সেগুলোকেই ভাবছি এবার বেডে ট্রান্সফার করব। কিন্তু এই ওয়েদারের জন্য জানেন তো, ভাবছি যে কি জানি আবার বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে একদম সকাল সকাল আমি এখন এই আমার গাছ নিয়ে বসলাম। স্প্রিং মানে কিন্তু নতুনের সূচনা। সেটা আমি যেমন ছোট বীজ থেকে চারা গাছ তৈরি করতে গিয়ে বুঝতে পারছি, ঠিক সেরকম হাড়ে হাড়ে বুঝতে পারছি এই বাড়ির যত ইনডোর প্ল্যান্টগুলো দেখছি সবেতেই দেখছি নতুন নতুন ফুলও তৈরি হচ্ছে। আর তার সঙ্গে এই গাছটা তো অনেক দিন ধরে আমি খেয়ালই করিনি কখন যে এই গাছটা থেকে আশেপাশে চারিদিকে ছোট ছোট এই গাছগুলো যে বেরিয়ে রয়েছে। তাই আজকে প্রথমেই ভেবেছিলাম সকালবেলা উঠে যে কাজটা করব, এই মা গাছকে তার বাচ্চাদের থেকে আজকে আলাদা করব। যদিও আলাদা করব তার স্বার্থেই, মানে সমস্ত গাছের স্বার্থেই, তারা যেন সবাই ঠিকঠাকভাবে জায়গা পায় বেড়ে ওঠার জন্য। একবার দেখুন কীরকমভাবে সব পাপগুলো এদিক ওদিক জড়িয়ে রয়েছে। গত বছর শুধুমাত্র একটা স্নেক প্ল্যান্ট কিনেছিলাম, তার থেকেই বাড়িতে বেড়ে বেড়ে 3খানা হয়েছিল। আর এই বছর দেখছি সেই 3খানা থেকে টোটাল আরও 8খানা বেরিয়েছে। মানে দেখে সত্যি এত ভালো লাগছে। আর ভাবছি যে সত্যি মানুষ হয়তো একবার গাছ কিনলে তাকে আর কোনোদিনও কিনতেই হবে না, যদি গাছগুলো এরকমভাবে বছরের পর বছর ধরে নতুন নতুন গাছ তৈরি করতে থাকে। ইতিমধ্যে কিন্তু বন্ধুদেরকে জানিয়ে দিয়েছি, আর সবাই কিন্তু অলরেডি আবার বুকিং করে ফেলেছে এই ছোট্ট ছোট্ট আমার নাতিনাতনিদের। তবে জানেন তো, এখানে না শুনেছি যে এই বাইরে যখন হোয়ার থেকে কাজ করতে আসে, গাছ লাগাতে আসে, আমরা অনেকবারই ভেবেছি যে ওদেরকে বলবো যে তোমরা যে ডালপালাগুলো ছেঁটে দাও সেগুলোকে ফেলো না, বিশেষ করে এই গোলাপের ডাল ওগুলোকে আমাদের দিয়ে দাও। কিন্তু জানেন তো, এখানে নাকি লিগালি বারণ রয়েছে যে কেউ নাকি এরকম মানে যখন কমিউনিটিতে কাজ করতে আসে বা বাইরে কোথাও, তারা কিন্তু গাছ এক্সচেঞ্জ করতে বা গাছ ডোনেট করতে পারে না। তাই আমাদের সেই আশা তো পূর্ণ হলো না। প্রত্যেক দিনই হাঁটতে যাই আর গোলাপের ডালগুলো পড়ে থাকতে দেখেও সেগুলো তুলে আনতে পারি না। কিন্তু আমরা নিজেরা বন্ধুদের মধ্যে তো এগুলো করতেই পারি। তাই এবার সবাই মিলেমিশে ওই গোলাপ কিনেছি, কিন্তু হয়তো কোনো বন্ধু একটু হলুদ লাল কিনেছে, আমি গোলাপি লাল কিনেছি। পরের বছর ভেবেছি যখন আবার স্প্রিং পড়বে, এই প্রত্যেকে নিজের নিজের গোলাপের ডাল একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নেবো, তাহলে সবার কাছে সব কালার চলে যাবে। এ দেখুন, একটা গাছ থেকে প্রায় 6খানা বেরোলো। এবার এই গাছটার সাথেও দেখছি আরও 3খানা লেগে রয়েছে।
আর এবার দেখাই আপনাদের, এই হচ্ছে সেই মা প্লান্ট যার থেকে কিন্তু এই এতগুলো ছানাপোনা এবার বেরোলো। এদের মধ্যে একেবারে ছোট ছোট কয়েকটা রেখে দেবো আলাদা করে, যেগুলো বন্ধুরা নিয়ে যাবে। আর বাদ বাকিগুলোকে একটু আমি এখন পটিং মিক্স আর তার সঙ্গে ফার্টিলাইজার মিক্স করে সয়েলটা রেডি করে নিয়েছি, শুধুমাত্র এর মধ্যে বাকি গাছগুলো প্লান্ট করে নেব। গাছ নিয়ে একবার বসলে কোন দিক থেকে কোন দিকে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। বাচ্চাদের স্কুল থেকে ফেরার সময় প্রায় হয়ে এলো, তাই ওদের জন্য আজকে লাঞ্চে বানাচ্ছি চিজ ধোসা। বাবা না থাকলে ওদের খাওয়া দাওয়ার প্যাটার্নটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। না আনহেলদি একেবারে যে খায় সেটা বলবো না, ওই ধরুন সবসময় একটা চেষ্টা করি ওয়ান পট রান্না, কালকে করে দিয়েছিলাম এগ বিরিয়ানি, আজকে চিজ ধোসা করে দিচ্ছি। এরকমই সিম্পল খাবারই করি, কারণ এই সময়টা আমি এই বাদবাকি যে কাজগুলো পেন্ডিং থাকে বলতে পারেন, এই যেমন ধরুন অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গাছগুলোকে একটু টেক কেয়ার করবো, তার সঙ্গে বাড়ির আরও অনেকগুলো ছোটোখাটো কাজ আছে, সেগুলো নিয়ে এই সময় আমি ব্যস্ত থাকি। চারিদিকে মুখে লাগিয়েছিস। That's okay. দ্যাটস ওকে। রিনিয়াকে মানে এত হেলদি স্ন্যাক্সটা ভরছিস রিনি? আর কোনো স্ন্যাক্স? Big mama, খুব healthy. না বলছি ঘরে আর কোনো স্ন্যাক্স নেই না? আমি ভাবলাম যে কোথায় আপেলের টুকরো, অরেঞ্জ এসব নিয়ে যাবি। হাত ভিজে থাকবে আমার তাহলে। তাতে কি হচ্ছে? কি এক্সাম দিতে দিতে খাবি না এক্সামের পর খাবি? দিতে দিতে খাবো। আর তুই এটা যে চিপসটা যে রংটা লেগে যাবে হাতে, সেটা কি করে তাহলে করবি? ওটা কিছু প্রবলেম না। ওটার প্রবলেম নেই, খালি ভিজে গেলেই প্রবলেম। কাগজটা ভিজে গেলে আবার শুকিয়ে যাবে, কিন্তু এই কালারটা একবার যদি লেগে যায় কাগজে কিন্তু আর উঠবে না রিনি। থিঙ্ক ওভার ইট। কি বল বন্ধু? বললাম তো খুব হেলদি স্ন্যাক্স নিয়ে, আমি টিচারকে কাল বলে পাঠাচ্ছি। দাঁড়া, টিচার জানে আমরা কি নিচ্ছি। টিচার জানে তুই কি নিচ্ছিস? আমরা কি নিচ্ছি, সবাই চিপস নিচ্ছে। Oh man, now I can't do the electricity anymore. It's okay, it's battery not electricity. We have to change the battery. কোন চটি পড়বি না জুতো? ওকে শুটাই পরে না। I'll put it here. Oh yeah, keep it there. Yeah. Not on the shoe. That's a paper. Yeah. Give me that. I will hold it for you. বিকেলের নেশা এমন এক নেশা যে যতক্ষণ না বাইরে খেলতে বেরোচ্ছে ততক্ষণে কিন্তু বাচ্চাদের মনটা ভরে না। আর ওয়েদারটাও যেহেতু এখন চমৎকার হয়ে উঠছে আস্তে আস্তে, এখন বিকেলবেলা কিন্তু কাউকে ঘরে পাওয়া যায় না। তো যাই হোক, ব্লগটাকে আমি এখানেই শেষ করতাম, কিন্তু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আজকের ব্লগটা শেষ করব। তবে পরের ব্লগে কিন্তু আবার ফিরে আসছি আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এখানে ব্লগটার একটু অন্যরকম হতে চলেছে, কারণ একজন আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ইউএসএতে আসার সময় কতটা কি পরিমাণ গোল্ড আনা যায় বা কোন প্রসেসে আনা যায়। তো যদিও আজকের ব্লগটা পুরোটা আমি এর উপরে বানাচ্ছি না, একটা পার্ট রাখছি এর উপরে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, যে গত বছর যখন আমরা ইন্ডিয়া থেকে এসেছিলাম, খানিকটা গোল্ড নিয়ে এসেছিলাম, তো সেই সময় প্রথমেই যেটা করতে হয় যে অনেকেই বলে যে ডিক্লেয়ার করতে হয়, কিন্তু আমাদের কাছে যেহেতু গয়নার পরিমাণটা খুব একটা বেশি ছিল না, পুরোটাই যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ইউজের জন্য, তো সেই কারণে আমরা কিন্তু কোনো রকম ডিক্লেয়ার করিনি। তবে আপনি যে এয়ারলাইন্সে আসছেন সেই এয়ারলাইন্সের সঙ্গে কিন্তু একবার মানে তাদের ওয়েবসাইটে গিয়ে এটা যাচাই করে নেওয়া ভালো যে তারা কতটা স্ট্রিক্ট এই ব্যাপারে। যদি পরিমাণটা অবশ্যই সোনার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একটা ডিক্লারেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হয়। ফর্মটার নাম হচ্ছে সিবিপি ফর্ম 6059B। দ্বিতীয়ত বলবো যে সোনার গয়নাগুলো আপনি ক্যারি করছেন চেষ্টা করবেন প্রত্যেকটার যে রিসিপ্ট সেটা ক্যারি করার। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেহেতু রিসিপ্টগুলো ছিল লাকিলি সেটা নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকের হয়তো অনেক পুরনো গয়না থাকে যেটা রিসিপ্ট কোনোভাবে হারিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে বলবো যে চেষ্টা করবেন যে
অন্য কোনো গয়নারও যদি রিসিপ্ট থাকে সেটা সঙ্গে রাখতে, যদিও এটা কিন্তু একটা ভালো প্রসেস নয়, কিন্তু অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় যে ধরুন কেউ গিফট করেছে আপনাকে, সেইটার তো কোনো রিসিপ্ট আপনার কাছে থাকবে না, তো সেক্ষেত্রে যদি আপনার কাছে অন্য কোনো রিসিপ্ট থাকে সোনার, সেক্ষেত্রে কিন্তু আপনি ওটাও ক্যারি করতে পারেন, কারণ কেউ মিলিয়ে দেখে না যে কোন সোনার গয়নার রিসিপ্ট ঠিক কোনটা। আর তৃতীয়ত হচ্ছে সব সময় যে সোনাটা সেটা আমাদের সঙ্গে তো ক্যারি অন লাগেজেই আমরা ক্যারি করি, আমিও সেটা করেছিলাম। কখনোই যে মেন লাগেজ যেটা ওদের এরোপ্লেনের সাথে মানে এরোপ্লেনের বডিতে যায় সেটা তো থাকবে না, সেটা সবসময় ক্যারি অন লাগেজেই থাকবে। আর হচ্ছে যে মোটামুটি যদি $10,000 পর্যন্ত সোনা গয়না আপনি নিয়ে আসেন ইন্ডিয়া থেকে এখানে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স ভরতে হয় না। কিন্তু যদি তার অ্যামাউন্টটা, যে পরিমাণ সোনা গয়না আনছেন তার পরিমাণ যদি $10,000 ওপরে হয়, সেক্ষেত্রে কিন্তু তৈরি থাকবেন একটা অ্যামাউন্ট অফ ট্যাক্স কিন্তু পে করতে হয়। আর যেটা লাস্ট বলবো যে একদম মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে যে কোনো মুহূর্তে যখনই ধরুন লাগেজগুলো সে ক্যারি অন ব্যাগই হোক বা এমনি আপনার লাগেজই হোক, যখন সেটা সিকিউরিটি বেল্ট দিয়ে যাবে, হয়তো আপনার কাছে যে গোল্ড আছে সেটা ধরা পড়লে আপনি কিন্তু রেডি থাকবেন যে ইন্সপেকশনের জন্য আপনাকে কিন্তু দাঁড় করানোই হবে। আমাকে কলকাতা এয়ারপোর্টে দাঁড় করানো হয়েছিল, ব্যাগ খুলে সমস্তটাই ওরা দেখেছিল, কিন্তু যখন দেখার পরে ওদের মনে হয়েছিল যে যে পরিমাণ সোনা আমার কাছে ছিল সেটা পুরোটাই কিন্তু মানে জুয়েলারি ছিল, কোনো গোল্ড বার বা কোনো সলিড টাইপের কোনো কিছু ছিল না আমার কাছে, পুরোটাই নর্মাল যে আমরা জুয়েলারি পরি সেই জুয়েলারিই ছিল। তো সেই কারণে আমাকে ব্যাগটা যদি ওপেন করতে হয়েছিল, ওরা খুলে দেখেছিল, এবার আমার জিজ্ঞেসও করেছিল যে আপনি কি কোনো ডিক্লারেশন ফর্ম কি দিয়েছেন, ফিল আপ করেছেন না, কিন্তু আমরা যেটা করিনি সেটাই বলেছিলাম যে না আমরা করিনি, কারণ পুরোটাই হচ্ছে আমার পার্সোনাল ইউজের জন্য। তো জানি না ওদের কি মনে হয়েছিল, ওরা কিন্তু এই নিয়ে আর কোনো ঝামেলা করেনি। আর একবার কলকাতা থেকে বেরিয়ে আসার পর তারপরে বাদবাকি যে হল্টগুলো আমাদের ছিল কাতার আর তারপরে ইউএসএতে, সেখানে কিন্তু কোনো রকম কিছু আমাদেরকে মানে আটকানো হয়নি। যেহেতু বললাম প্রথম থেকেই যে পুরোটাই ডিপেন্ড করছে যে আপনি কতটা সোনা আনছেন, সোনার পরিমাণ বেশি হলে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে মানে একটু হয়তো অসুবিধা হতেও পারে, কিন্তু আমারটা যেহেতু একদম কন্ট্রোলের মধ্যে ছিল কোয়ান্টিটিটা, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। আবারও বলছি, আমি কিন্তু এটা পুরোটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যিনি আমার কাছে জানতে চেয়েছিলেন তার উদ্দেশ্যেই বলছি যে আপনি কিন্তু তবুও একবার ডিটেলে যে এয়ারলাইন্সে আপনি ট্রাভেল করবেন সেই এয়ারলাইন্সের সঙ্গে একবার কথা বলে নেবেন, তাদের প্রসেসটা কি সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করবেন। তবে যে দুটো জিনিস শিওর সেটা একটা জানি যে আপনাকে অবশ্যই রিসিপ্ট বা ইনভয়েসগুলো কিন্তু ক্যারি করতেই হবে। আর যেটা দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন যে সোনাটাকে নিজেদের সঙ্গে ক্যারি অন লাগেজে রাখার।